পালিয়ে যায়, তা তাকে আমরা যৌতুক দিই না? আমাদের শেখ হাসিনা তো পালিয়ে গেছে আপনার দেশে, আমাদের বাংলাদেশে কোনো আনুষ্ঠানিক বিয়ে ওনার সাথে হয়নি। যদি আপনি যৌতুক চান, আমি এটা বলতে চাই পাগলামির জন্য, উন্মাতের জন্য, যে ও যদি উন্মাতের কথা বলে আমারও বাধ্য হয়ে বলা লাগে যে মুভি আর উনি যদি স্বামী স্ত্রী হয় তা পালাই যে বিয়ে টিয়ে যা করছে করছে, ওখানে আমাদের কোনো যৌতুক বা গিফট দেওয়ার মতো কোনো অবস্থা নাই। সেই ময়ূক রঞ্জনকে বলতে চাচ্ছি যে ভাই, আপনি তো উন্মতের মতো বলতে চাচ্ছেন, আপনি কি আমাদের কাছে কোনো যৌতুক চাচ্ছেন? কারণ আপনারা তো এর আগে স্বামী স্ত্রী বলে ওই দেশে তাকে নিয়েছেন, নেওয়ার পর ওই দেশে আছে, আরো 10-12টা দেখলাম লাইভ দেখিয়েছে যে ওই দেশের ব্যবসা বাণিজ্য শেষ, ডাক্তাররা বলতেছে যে আমরা ডিসকাউন্ট দেবো বাংলাদেশের রুগী আসলে, সেইটা দিতে চাচ্ছে আপনার। তারা বলতেছে আমাদের পরিবহন সেক্টর শেষ হয়ে গেছে, বাংলাদেশ থেকে লোক না। কথা বলতে মনে হচ্ছে যে আমি আপনাকে এটা এরকম একটা উদাহরণ দিতে পারি যে বাংলাদেশ থেকে তো বারবার আগের সরকার বলতো ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক, এরকম যদি শেখ হাসিনার মতো আরো 100 শেখ হাসিনাকে ওই দেশে আমরা স্ত্রী বানাই দিই, বউ বানাই দিই, তারপরেও এই বাংলাদেশের সাথে তারা যুদ্ধ করবে না, বাংলাদেশকে ভারত নিতে যাবে না। ভারত এই কাজটা কখনো করবে না। এবং বিশেষ করে ভারত ভালোভাবে বুঝে যে আপনার ভারতের আশেপাশের যে রাষ্ট্রগুলো আছেন, মালদ্বীপ আপনারা দেখেছেন যে তাদের সাথে সম্পর্ক ভালো না। নেপাল ইতিমধ্যে 10টা চুক্তি করেছে চায়নার সাথে, এই নেপালের সাথে সম্পর্ক ভালো না। আফগানিস্তানকে আজকে পর্যন্ত তারা স্বীকৃতি দেয়নি যে বর্তমান যারা আছেন। এরপর আপনার এমনকি যে শ্রীলঙ্কা, ভুটান, এরপর বার্মা, বাংলাদেশ, পাকিস্তান, চীন, এই প্রতিবেশী রাষ্ট্রের সাথে তো তারা কোনোভাবে সম্পর্ক ভালো করতে পারতেছে না। এবং আপনার হবে কিনাও সন্দেহ আছে। এরপরে আপনার মনে করেন যে তাদের আভ্যন্তরীণ যে বিষয় আছে, আজকে আমি মনে করি ভারত এখন বর্তমানে বিশ্বে অনেক দেশ, বড় বড় দেশ ভেঙে গেছে। যারা 500 বছরের পলিসি নিয়েছিলেন, আমার শ্রদ্ধাভাজন কলিমুল্লাহ ছাড়া আরো ভালো বলতে পারবেন যে তাদের পলিসিতেও সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলেন। এরকম অনেকগুলো রাষ্ট্র, আমেরিকারও বিভিন্ন রাষ্ট্রগুলো আলাদা আলাদা হয়ে গেছে। এরপরে সেইখানে এখন যে অবস্থায় ভারত আছে, আমার কাছে মনে হচ্ছে ভারত একটা তাসের ঘর, এটা টোক্কা মারলে বা আঘাত লাগলে ভেঙে যেতে পারে, এটা ভারত ভালোভাবে বুঝে। এবং আপনার মনে করেন ওই দেশের 2-1 রাজনীতিবিদ, যেমন এই শুভেন্দ্র অধিকারী, তার বিরুদ্ধে কিন্তু ওই দেশের আবার অনেক সাংবাদিকরা স্টেটমেন্ট দিচ্ছে যে সে তো অসুস্থ। সে কিভাবে বলে? আমি আজকে একটা সাংবাদিককে দেখলাম, বয়স্ক নামটা আমি ভুলে গেছি। ভারত টোক্কা মারলে ভেঙে যেতে পারে, মানে কি আপনি 7 সিস্টার কে ইঙ্গিত করছেন কিনা, যে আলাদা হয়ে যেতে পারে বা তাদের রাজ্যগুলো আলাদা হয়ে যেতে পারে? রাজ্যগুলো আলাদা, ইতিমধ্যে বিভক্তির জন্য আন্দোলন চলছে মণিপুর বা অন্যান্য অনেক রাজ্যে। জি, সেটাই আমি বলতে চাচ্ছি। তাই এই শুভেন্দ্র অধিকারীকে নিয়ে আজকেও আমি কয়েকজন ভারতের সাংবাদিকরা তারা বলল যে এই লোকটাকে সরকারের উচিত তাকে নিয়ে পাগলাগারোতে ঢুকানো, মানসিক চিকিৎসা করা। সে ইতিমধ্যে ব্যঙ্গ করে বলুক আর সত্যি বলুক, বলছে যে 3 লাখ ওই মানে ঠেলা হাতে পরিচালিত রিক্সা নিয়ে রিক্সা চালকরা ভারতে যেটা হাতে চালায়, মানে অর্থাৎ টেনে নেয় টানা যে রিক্সাগুলো, সেই রিক্সাগুলোর কথা বলছে। স্পষ্টভাবে উনি বলেছে যে বাংলাদেশ থেকে যে ট্রেনে আসা, ওরা বোঝে আরেকটা ভাষা ব্যবহার করে, 3 লক্ষ সেই রিক্সা আসতেছে। আমাদের বাংলাদেশে তো সেই রিক্সা নাই। এমনকি আমাদের বাংলাদেশের মানুষ এখন এই পেট্রোল রিক্সাও চালায় না, বেশি ইঞ্জিন চালিত। তাই এই কথাটাও উনি 2 বার বলেছে। শুভেন্দু অধিকারী বলেছে, তার সাথে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে রিপাবলিক বাংলা সেটাকে এপিসোড ওয়াইজ নিউজ করতেছে যে বাংলাদেশ থেকে 3 লক্ষ রিক্সা আসতেছে বাংলাদেশ কলকাতা দখল করার জন্য, তারা আবার সেটা দেখাচ্ছেও মিডিয়াগুলো। আচ্ছা, আপনাকে বলি, আপনি তো সাংবাদিক, যে কোনো ভাবে সাংবাদিক, আপনি এই সাংবাদিক যে লোকটা বলতেছে আপনার এই ময়ূক রঞ্জন, এ তো উন্মাদ,
এ তো আমার কাছে মনে হচ্ছে যে এত ইয়াবা এত মাদক সেবন করছে, ওর মাথায় কোনো কাজ করতেছে না। ও কি বলতেছে না বলতেছে, এখন ওর ভাষায় আমার বলতে হয় যে ভাই তুমি যে চিটাগাং চাচ্ছ, কেমন দৌড় দেয়, লাফ দেয়, ঝাঁপ দেয়, এবং এটা নিয়ে ব্যঙ্গ অনেক কিছু হয়েছে। সেখানে বলতেছে যে এই পাকিস্তান আমাদের চট্টগ্রামটা আমাদের এখান থেকে ফেনী থেকে ঢুকে যাবে, এভাবে আটকাবে, কি বলে। আপনার সেইটা যদি হয়, আপনার মাধ্যমে আমি শুভেন্দ্র ওই যে সেই ময়ূক রঞ্জনকে বলতে চাচ্ছি যে ভাই আপনি তো উন্মতের মতো বলতে চাচ্ছেন, আপনি কি আমাদের কাছে কোনো যৌতুক চাচ্ছেন? কারণ আপনারা তো এর আগে স্বামী স্ত্রী বলে ওই দেশে তাকে নিয়েছেন, নেওয়ার পর ওই দেশে আছে। তো যৌতুক যদি চান, আমাদের বাংলাদেশের নিয়মতান্ত্রিক ভাবে কোনো মেয়ে যদি পালিয়ে যায়, তা সে তাকে আমরা যৌতুক দিই না। আমাদের শেখ হাসিনা তো পালিয়ে গেছে আপনার দেশে, আমাদের বাংলাদেশে কোনো আনুষ্ঠানিক বিয়ে ওনার সাথে হয়নি। যদি আপনি যৌতুক চান, আমি এটা বলতে চাই পাগলামির জন্য, উন্মাতের জন্য, যে ও যে যখন উন্মাতের কথা বলে আমারও বাধ্য হয়ে বলা লাগে যে মুভি আর উনি যদি স্বামী স্ত্রী হয় তা পালাই যে বিয়ে টিয়ে যা করছে করছে, ওখানে আমাদের কোনো যৌতুক বা গিফট দেওয়ার মতো কোনো অবস্থা নাই। এটা বাংলাদেশে পালিয়ে গেলে এইটা হয় না, রাগ অভিমান ভাঙতে হয়। কমপক্ষে যেহেতু পালিয়ে গেছে, মুভির সাথে থাকুক, আপনাদের ওটা সম্পদ হিসেবে থাকুক। আমরা যখন রাগটা অভিমান ভাঙবেন তখন আসলে কিছু দিলে আমরা দিতে পারি কিনা দেখবো। আমার স্পষ্ট কথা, বাংলাদেশের মানুষ বুঝে গেছে যে আমরা জামদানি শাড়ি দিই, আমরা আম দিই, আমরা ইলিশ দিই, আর আমাদের ফেলানির লাশ, আমাদের বর্ডারে লাশ দেয়। আমরা তাদেরকে ওই দেশ থেকে পেঁয়াজ আনি, আলু আনি, আমাদের রুগীরা যায় চিকিৎসা করে, কোটি কোটি টাকা ওই দেশে তাদের আয় হয়। আর আমাদেরকে করে কি খরার সময় আটকিয়ে রেখে যাতে ফসল না হয়, আমরা যখন আমাদের বৃষ্টির সিজনে কিছু ফসল ফলাই, আবার পানি ছেড়ে দিয়ে আমাদের ফসল নষ্ট করে, মানুষকে মেরে ফেলে। এই কাজ যে তারা করে এবং এটা যে তারা পরিকল্পিত ভাবে করে, বাংলাদেশের ফসল নষ্ট হলেই আমরা তাদের উপর ফসল আনবো, পেঁয়াজ আনবো, আলু আনবো, অন্য কাঁচামাল আনবো, এটা কিন্তু তারা বুঝি এই কাজগুলো করে। তাই আমাদের বাংলাদেশে যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব পররাষ্ট্র সচিবের সাক্ষাৎকারের সময় যে মেসেজগুলো দিয়েছে, আমার কাছে খুব ভালো লেগেছে। ওনার মুদ্রা কথা হয়েছে যে দেশের স্বার্থ আমরা আপনাদের সাথে সমান সমান দেখতে চাই, আপনাদের সাথে সম্পর্ক রাখতে চাই। ওই নতজানু পররাষ্ট্র নীতি হয়ে, অর্থাৎ স্বামী স্ত্রী, এগুলো আমাদের এরকম হবে না। আপনারাও আমাদের সাথে সমঝোতা বা আমাদের সাথে সম্পর্ক রাখেন, আপনাদের সাথে রাখবো। ইতিমধ্যে আপনি এটাও তো বলতে হবে যে ভারতের ইন্ডিয়ান টাইমস তারা লাইভ দেখিয়েছে, আরো 10-12টা দেখলাম লাইভ দেখিয়েছে যে ওই দেশের ব্যবসা বাণিজ্য শেষ, ডাক্তাররা বলতেছে যে আমরা ডিসকাউন্ট দেবো বাংলাদেশের রুগী আসলে, সেইটা দিতে চাচ্ছে। আপনার তারা বলতেছে আমাদের পরিবহন সেক্টর শেষ হয়ে গেছে, বাংলাদেশ থেকে লোক না আসায় আমাদের হোটেল মোটেল, আমাদের পর্যটন কেন্দ্র, আমাদের এই ক্লিনিক, ডাক্তারখানা সব তো তাদের মাথায় হাত। আপনারা দেখেছেন যে তাদের অবস্থাটা কি, তারা তো কান্নাকাটি শুরু করেছে। পেঁয়াজের দেখাচ্ছে যে বস্তা বস্তা পেঁয়াজ, সব ট্রাকে ট্রাকে পেঁয়াজ পুড়ে যাচ্ছে, পচে যাচ্ছে, আলু পচে যাচ্ছে। এবং ইতিমধ্যে বাংলাদেশ কোন কোন দেশ থেকে পেঁয়াজ আনবে, আলু আনবে, মনে করেন জার্মানি, চীন, পাকিস্তান, সেইখানে কিন্তু সেই তালিকায় ভারত নেই। তাই ভারতের পররাষ্ট্রমন্ত্রী যে বাংলাদেশে আসছে, ওই দুইটা পাগল এবং কিছু সাংবাদিকরা ওইখানে যা বলে এটা উস্কানিমূলক। এরা ডাইরেক্ট সরাসরি আওয়ামী লীগের টাকা পয়সা ওখানে দেয়। আপনি একটা জিনিস বুঝেন, আমাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন, তিনি যখন খুব হলেন, তাকে ওই দেশে নিল, অনুপ্রবেশকারী হিসেবে তাকে মামলা দিল, মামলায় জামিন পাইলো, বাংলাদেশে আসতে দিল না। আর আজকে তাদের প্রায় হাজার হাজার অনুপ্রবেশকারী, একজনের বিরুদ্ধে অ্যাকশন নাই, গ্রেপ্তার নাই, তাদের কোনো কিছু বলতেছে না। এর মানে হচ্ছে আওয়ামী লীগ ওখানে রাজনৈতিক ভাবেও অনেককে টাকা দিচ্ছে এবং আপনার প্রশাসনিক ভাবেও টাকা দিচ্ছে, সাংবাদিকদেরকেও টাকা দিচ্ছে, তাদের অবৈধ টাকা আছে। এই টাকা থাকার কারণে আপনার একটা জিনিস শেষ করি, যে আপনারা দেখেছেন যে 4 আগস্ট এই গণহত্যাকারী হাসিনা কান্নাকাটি করে জনগণকে বুঝাইতে চেয়েছিল বিএনপি জামাত দুটি ট্রেন স্টেশন মেট্রো রেলের ক্ষতি করেছে, 300 থেকে 500 কোটি টাকা লাগবে, প্রায় বছরখানেক সময় লাগবে। সেইটা অন্তর্বর্তীকালীন সরকার অল্প দিনের মধ্যে মাত্র 1,37,00,000 টাকা শেষ করেছে। কি পরিমাণ টাকা
তারা যদি থাকতো ঠিকই এটা 300 কোটি টাকা ধরতো। এই টাকাগুলো তারা পাচার করেছে, এইগুলো ভারতের সাংবাদিকদেরকে দিচ্ছে, ভারতের রাজনীতিবিদ এই যে আপনার শুভেন্দ্র অধিকারীকে দিচ্ছে, এবং এরকম কিছু কিছু লোককে দিয়ে বাংলাদেশে একটা অস্থিরতার সৃষ্টি করতে চাচ্ছে।